জিওড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বহির্জাত প্রক্রিয়ার একটি অন্যতম উপাদান হিমবাহ। হিমবাহের কাজ এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপগুলি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। সবার আগে আমরা জানব হিমবাহ কাকে বলে। ভূপৃষ্ঠের ঢাল বেয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে নেমে আসা বিশালাকার বরফের স্তরকে হিমবাহ বলে। এবার জানব হিমরেখা কি। হিমরেখা হলো একটি কাল্পনিক রেখা। এটি সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়, যে রেখার উপরে সারা বছর বরফ জমে থাকে এবং যে রেখার নিচের বরফ গলে জলে পরিণত হয়। এবার জানব হিমশৈল কাকে বলে। হিমশৈল হলো সমুদ্রে ভাসমান বিশালাকার বরফের স্তূপ বা পাহাড়, যার 1/9 অংশ জলে নিমজ্জিত থাকে। এই হিমশৈল একাধিক সময় সমুদ্রে দুর্ঘটনা ঘটায়। তাছাড়া এই হিমশৈল অঞ্চলে মগ্নচূড়ার সৃষ্টি হয়। এবার জানব বাঘশুণ্ড কাকে বলে। বাঘশুণ্ড হল পার্বত্য হিমালয়ে বা পার্বত্য হিমবাহের ক্ষেত্রে পর্বতগোত্র এবং হিমবাহের মাঝে সৃষ্ট বিরাট গভীর সংকীর্ণ ফাটলকে। এবার জানব ক্রেভাস কি। হিমবাহের উপরিভাগে বরফের মধ্যে গতিপথের সমান্তরালে ও আড়াআড়িভাবে যে ফাটলের সৃষ্টি হয় তাকে ক্রেভাস বা হিমদড়ি বলে। এবার জানব হিমবাহ কয় প্রকার ও কি কি। হিমবাহ প্রধানত 3 প্রকার। হিমবাহ বিজ্ঞানী H.W. আলমান 1948 খ্রিস্টাব্দে অবস্থানের ভিত্তিতে হিমবাহকে প্রধানত 3টি শ্রেণীতে বিভক্ত করেছে। প্রধান 3টি শ্রেণী হল উপত্যকা হিমবাহ, পাদদেশীয় হিমবাহ আর আরেকটি মহাদেশীয় হিমবাহ। উচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকার মধ্য দিয়ে অভিকর্ষজ বলের টানে যখন বিরাট বরফরাশি ধীরে ধীরে নিম্নে বা নিচের দিকে প্রবাহিত হয় তখন তাকে উপত্যকা হিমবাহ বলে। এবার জানব পাদদেশীয় হিমবাহ কাকে বলে। কোনো একটি উপত্যকা থেকে হিমবাহ যখন ধীরে ধীরে নিচে নামতে নামতে পর্বতের পাদদেশে এসে বিস্তার লাভ করে বা অবস্থান করে তখন তাকে পাদদেশীয় হিমবাহ বলে। এবার জানব মহাদেশীয় হিমবাহ কাকে বলে। সাধারণত উচ্চ অক্ষাংশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে হিমবাহ অবস্থান করে বা মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যখন হিমবাহ অবস্থান করে তখন তাকে মহাদেশীয় হিমবাহ বলে। এবার আমরা জানব হিমবাহের প্রধান কার্য পদ্ধতিগুলি কি কি। হিমবাহ প্রধানত 3টি পদ্ধতিতে তার কাজ বা কার্য সম্পন্ন করে। প্রথমত ক্ষয়সাধন, দ্বিতীয়ত বহন, তৃতীয়ত অবক্ষেপণ। এবার জানব হিমবাহের ক্ষয় করার পদ্ধতিগুলি কি কি। হিমবাহ প্রধানত 2টি পদ্ধতিতে ক্ষয়সাধন করে থাকে। প্রথমত উৎপাটন, অর্থাৎ গতিশীল হিমবাহ তার চাপে বা গতিশীল হিমবাহের চাপে পর্বত গাত্র থেকে যখন বিভিন্ন উপাদান শিলা বা পাথরখণ্ড খুলে বেরিয়ে আসে তখন তাকে উৎপাটন বা প্লাকিং বলে। এবার জানব অবঘর্ষ প্রক্রিয়া কাকে বলে। অবঘর্ষ প্রক্রিয়া হলো হিমবাহের আরেকটি ক্ষয় করার প্রক্রিয়া। উৎপাটন প্রক্রিয়ায় উৎপন্ন শিলাখণ্ড হিমবাহ উপত্যকার তলদেশের শিলাস্তরকে ঘর্ষণ করে যখন ক্ষয়সাধন করে তখন তাকে অবঘর্ষ ক্ষয় বলে।
এবার জানব হিমবাহের বহন পদ্ধতি কী। হিমবাহ যখন তার ক্ষয়িত পদার্থগুলিকে একত্রে ঢালের দিকে ধীরে ধীরে বয়ে নিয়ে চলে, অর্থাৎ উচ্চ অঞ্চল থেকে পর্বতগাত্রের নিচের দিকে প্রবাহিত করে, তখন সেই পদ্ধতিকে আমরা বলবো হিমবাহের বহন পদ্ধতি। এবার জানব সঞ্চয় কাজ, অর্থাৎ হিমবাহের সঞ্চয় কাজটি কী। হিমবাহের ক্ষয়িত বাহিত পদার্থগুলি যখন হিমবাহের নিম্ন অংশে বা পর্বত গোত্রের নিচু অংশে জমাটবদ্ধ হয় এবং ভূমিরূপের সৃষ্টি করে, তখন তাকে হিমবাহের সঞ্চয় কাজ বলে। এবার জানব হিমবাহের ক্ষয়কার্য বা ক্ষয় করার ক্ষমতা কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রথমত হিমবাহের গতি। হিমবাহের গতি হিমবাহের ক্ষয়কার্যকে নিয়ন্ত্রণ করে। বরফের গভীরতা, অনেক সময় কি হয়, বরফের গভীরতা কম থাকলে ক্ষয়কার্য কম হয়। তৃতীয়ত হিমবাহে আবদ্ধ শিলাখণ্ড বা নুড়িখণ্ড। হিমবাহে যত বেশি পরিমাণে শিলা, নুড়ি বা কঠিন পদার্থ অবস্থান করবে, সেই হিমবাহের ক্ষয়সাধন ক্ষমতা তত বেশি হবে। শিলার প্রকৃতি, কারণ কোমল শিলা কঠিন শিলা অপেক্ষায় দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে। হিমবাহের স্থায়িত্ব। হিমবাহের স্থায়িত্ব কোনো অঞ্চলে যত বেশি দিন হবে বা যত বেশি হবে, সে অঞ্চলের ক্ষয়সাধন বা ক্ষয়ের পরিমাণ বেশি হবে। এবার জানব হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে একাধিক ভূমিরূপের সৃষ্টি হয় এবং তা বেশিরভাগই তৈরি হয় উচ্চ পার্বত্য অঞ্চলে। প্রথমত আমরা যেটা জানব, পরপর বিভিন্ন আমরা ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করব। প্রথম ভূমিরূপটি হলো কারি বা শার্ক। এটি সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের উৎপাটন ও অবঘর্ষণ ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। এটির আকৃতি কটেকটা অর্ধগোলাকৃতি বা হাতলযুক্ত চেয়ারের মতো, যাকে ইংল্যান্ডের কোরি এবং ফ্রান্সে শার্ক বলা হয়। অ্যারেট। অ্যারেট হলো অপর একটি হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ। দুটি শার্কের মধ্যবর্তী থাকা বা দুটি শাকের মধ্যে অবস্থিত তীক্ষ্ণ লম্বাটে শৈলশিরাকে অ্যারেট বা এরিটি বলে। 3 নম্বর পিরামিড চূড়া। একাধিক শার্ক একত্রে মিলিত হয়ে যে উচ্চ ভূমিরূপের সৃষ্টি করে তাকে পিরামিড চূড়া বা হর্ন বলে। চতুর্থত কর্তিত শৈলশিরা। পার্বত্য উপত্যকার উভয় দিক থেকে নেমে আসা উলম্ব সম্মুখভাগযুক্ত অবিক্ষিপ্ত অংশকেই কর্তিত শৈলশিরা বা পলকাটা বলে। পঞ্চমত ঝুলন্ত উপত্যকা। প্রধান হিমবাহ উপত্যকার উপরে ঝুলন্ত অবস্থায় অবস্থানরত উপত্যকাগুলিকে ঝুলন্ত উপত্যকা বলে। হিমদ্রোণী বা ইউ আকৃতি উপত্যকা। হিমবাহ সৃষ্ট উপত্যকাকে হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা বলে, কারণ এক্ষেত্রে পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় একত্রে হওয়ায় হিমবাহটি ইউ আকৃতি ধারণ করে। সপ্তমত ভূমিরূপ হল রসে মতানে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে একদিক মসৃণ ও অপর দিক অমসৃণযুক্ত ভূমিরূপকে বা ভূমিভাগকে বলা হয় রসে মতানে। অষ্টমত ক্র্যাগ ও টেল। ক্র্যাগ ও টেল হলো অন্যতম অপর একটি ভূমিরূপ যা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। হিমবাহের প্রবাহপথে কোনো কঠিন শিলা অবস্থান করলে
কঠিন শিলার পেছনে থাকা নরম শিলাটি হিমবাহের ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়। এর ফলে কঠিন শিলাটি উঁচু ঢিপির মতো অবস্থান করে, একে ক্র্যাক বলে, এবং পেছনে থাকা নরম শিলাটি তুলনামূলক ক্ষয় কম হওয়ায় এটি লেজের মতন অবস্থান করে, একে টেল বলে। ফিয়র্ড উচ্চ অক্ষাংশে সমুদ্র উপকূল সংলগ্ন পার্বত্য ভূমিতে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হওয়া আংশিক জলমগ্ন হিমবাহ উপত্যকাকে ফিয়র্ড বলে। এবার আমরা জানব হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে। প্রথমতই বলবো মোরেন বা গ্রাবরেখার কথা। মোরেন একটি ফরাসি শব্দ, যার অর্থ হল মাটি ও প্রস্তর দ্বারা গঠিত তীর। হিমবাহের ক্ষয়িত পদার্থ যখন হিমবাহ উপত্যকার বিভিন্ন অংশে জমাটবদ্ধ হয় এবং সঞ্চিত ভূমিরূপ গঠন করে, তখন তাকে মোরেন বা গ্রাবরেখা বলে। দ্বিতীয়ত ড্রামলিন। ড্রামলিন শব্দের অর্থ হল ঢিপি। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বিভিন্ন আকৃতির ক্ষয়জাত পদার্থ সঞ্চয়ের ফলে যে নৌকো বা চামচ আকৃতির ঢিপি গড়ে ওঠে তাকে ড্রামলিন বলে। তৃতীয়ত আগামুখ। হিমবাহ দ্বারা বাহিত বিভিন্ন আকৃতির শিলাখণ্ড অনেক সময় হিমবাহের প্রাদদেশে এমন একটি স্থানে এসে সঞ্চয় লাভ করে যেটি বা যে শিলাটি ওখানে দেখা যায় না, বা যে ধরনের শিলা আর ওই স্থানে অবস্থান করে না, অর্থাৎ এটি ভিন্নদেশী প্রকৃতির। এই ধরনের শিলাখণ্ডকে আগামুখ বলে। হিমকর্দ। হিমবাহ গলে গেলে তার নিচে বালি ও কাদার সঙ্গে বিভিন্ন আকৃতির শিলাখণ্ড বা গণ্ডক শিলা জমা হতে দেখা যায়। এদের একসাথে হিমকর্দ বা টিল বলে। এবার আমরা জানব গ্রাবরেখাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। গ্রাবরেখাকে অবস্থান অনুসারে প্রধানত 6 ভাগে ভাগ করা যায়, যথা প্রথমত প্রান্ত গ্রাবরেখা, যেটি হিমবাহের শেষ প্রান্তে সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। দ্বিতীয়ত পার্শ্ব গ্রাবরেখা, হিমবাহের উভয় পার্শ্বে সঞ্চয় কার্যের ফলে এই ধরনের গ্রাবরেখা সৃষ্টি হয়। তৃতীয়ত ভূমি গ্রাবরেখা, হিমবাহের নিচে উপত্যকার ভূমিভাগে সঞ্চয় কার্যের ফলে এই ধরনের গ্রাবরেখার সৃষ্টি হয়। চতুর্থত মধ্য গ্রাবরেখা, পাশাপাশি দুটো হিমবাহের মধ্যবর্তী স্থানে সঞ্চয় কার্যের ফলে এই ধরনের গ্রাবরেখার সৃষ্টি হয়। পঞ্চমত হিমাবদ্ধ গ্রাবরেখা, হিমবাহের ফাটলের মধ্যে সঞ্চয়ের ফলে এই ধরনের গ্রাবরেখার সৃষ্টি হয়। ষষ্ঠত হিমতল গ্রাবরেখা, পর্বতগাত্র ও হিমবাহের ফাটলের মধ্য দিয়ে প্রস্তরখণ্ড হিমবাহের তলায় পৌঁছলে তাকে হিমতল গ্রাবরেখা বলে। এবার জানব আকৃতি ও প্রকৃতি অনুসারে গ্রাবরেখাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। আকৃতি ও প্রকৃতি অনুসারে গ্রাবরেখাকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। প্রথমত বলয়ধর্মী গ্রাবরেখা, হিমবাহের প্রান্তভাগে বলয় আকারে সঞ্চিত গ্রাবরেখাকে বলয়ধর্মী গ্রাবরেখা বলে। দ্বিতীয়ত অবিন্যস্ত গ্রাবরেখা, হিমবাহের প্রান্তভাগে ইতস্ততভাবে সঞ্চিত গ্রাবরেখাকে অবিন্যস্ত গ্রাবরেখা বলে। তৃতীয়ত রোজেন গ্রাবরেখা, গ্রাবরেখাগুলি একে অপরের উপর সঞ্চিত হয়ে যে গ্রাবরেখার সৃষ্টি করে তাকে রোজেন গ্রাবরেখা বলে। চতুর্থত স্তরায়িত সামুদ্রিক গ্রাবরেখা, উপকূলীয় অঞ্চলে হিমবাহ প্রসারিত হলে সমুদ্রের তলদেশে স্তরে স্তরে সঞ্চয়ের ফলে যে গ্রাবরেখার সৃষ্টি হয় তাকে স্তরায়িত সামুদ্রিক গ্রাবরেখা বলে। এবার আমরা জানব হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে। প্রথমত ভ্যালি ট্রেন। যখন নদীর দ্বারা কোনো বহির্বিধ্বস্ত সমভূমি বিচ্ছিন্ন বা ব্যবিচ্ছিন্ন হয় তখন তাকে, অর্থাৎ সেই বহির্বিধ্বস্ত সমভূমিকে
ভ্যালি ট্রেন বলা হয়। দ্বিতীয়ত এস্কার। হিমবাহের তলদেশে হিমবাহ গলিত জলের প্রবাহের ফলে বিভিন্ন নুড়ি, বালি, পলি, কাঁকর প্রভৃতি জমাটবদ্ধ হয়ে অনুচ্চ আঁকাবাঁকা শৈলশিলার মতন আকৃতি বিশিষ্ট যে ভূমিরূপ গঠন করে তাকে এস্কার বলে। স্থির হিমবাহ গলে গিয়ে উৎপন্ন নদীর দ্বারা যখন পিণ্ডাকৃতি ঢিপির সৃষ্টি হয় তখন তাকে কেম বলে। কেম হলো একটি অন্যতম সঞ্চয়জাত ভূমিরূপ যা গঠিত হয় হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে। সাধারণত বরফ গলা জলে বাহিত নুড়ি, পাথর, বালি, কাদা প্রভৃতি জমাটবদ্ধ হয়ে বদ্বীপের মতো ত্রিকোণাকার যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে কেম বলে। হিমবাহ উপত্যকার দুপাশে যখন কেম সৃষ্টি হয় তখন তাকে কেম মঞ্চ বলে। কেটল। কেটল হল হিমবাহ ও জলধারার সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির মধ্যে অপর একটি অন্যতম ভূমিরূপ। সাধারণত বহির্বিন্যস্ত সমভূমিতে যখন কোনো বরফের চাই অবক্ষেপ দ্বারা চাপা পড়ে ঢেকে যায়, পরবর্তীতে সেই বরফ গলে গেলে যে গর্তের সৃষ্টি হয় তাকে কেটল বলে। এই কেটলের জল সঞ্চিত হলে তখন তাকে কেটল হ্রদ বলে বা কেটল হ্রদ গঠিত হয়। নব। অনেক সময় হিমবাহ গলা জলপ্রবাহের দ্বারা প্রান্ত গাবরেখার মধ্যে নুড়ি, বালি, পাথর, কাদা, কাঁকর প্রভৃতি জমা হয়ে যে ঢিপির মতো ভূমিরূপ গড়ে তোলে তাকে নব বলে। হিমবাহ এবং জলধারার কার্যের ফলে সৃষ্ট অপর একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ হল বোল্ডার ক্লে ও টিল। হিমবাহ গলে গেলে হিমবাহে বাহিত প্রস্তরখণ্ড সূক্ষ্ম শিলাচূর্ণ স্থানে স্থানে পতিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে বোল্ডার ক্লে ও টিল বলে। এটি সাধারণত ইতস্ততভাবে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। ড্রামলিন। ড্রামলিনও হিমবাহ ও জলধারার সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। হিমবাহবাহিত পদার্থ যখন জমাটবদ্ধ হয়ে উঁচু ঢিপির মতো বা নৌকা বা উল্টানো চামচের মতন গঠনযুক্ত ভূমিরূপের সৃষ্টি করে তখন তাকে ড্রামলিন বলে। বহির্বিন্যস্ত সমভূমি। এটিও হিমবাহ ও জলধারার সম্মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। সাধারণত হিমবাহের দ্বারা বাহিত নুড়ি, বালি, কাঁকর প্রভৃতি পর্বতের পাদদেশে সঞ্চয় লাভ করে যে বিশালাকৃতি সমতল ভূমিরূপের সৃষ্টি করে তাকে বহির্বিন্যস্ত সমভূমি বলে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বটনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন।